নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, আমার পরিবারও সুস্থ আছে। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ঘড়িতে এখন বাজে ঠিক সকাল 7:15। বাবান ঘুম থেকে উঠে ওদিকে ব্রাশ করতে গিয়েছে, আর এদিকে আমি ওর যে বইপত্রগুলো সমস্ত বিছানার উপরে রেখে দিচ্ছি, কারণ একটু পরেই পড়তে বসবে। আর এই যে টুকিটাকি জামা কাপড়গুলো রয়েছে এইগুলো সমস্ত ওই চেয়ারের ওপরেই রাখা ছিল, তো সেগুলোকে এখন ভাঁজ করে আলনাটাকেও সুন্দর করে গুছিয়ে নেব। আমার এই আলনাটাতে না জামা কাপড় সব সময় ভর্তি হয়ে থাকে। এই যে তোমাদের দাদা ভাইয়ের কতগুলো কুর্তা যে এখানে রাখা রয়েছে তার কি বলবো। তবে ইচ্ছে রয়েছে ভবিষ্যতে যখন আমার এই ঘরটা ঠিক করব, একদম ঘরটা রিনোভেশন করে নিয়ে ঘরের কিছু ফার্নিচার আমি চেঞ্জ করব। তার মধ্যে হলো এই একটা আলনাটা একদমই এখান থেকে বের করে দেব। আলনা আমি রাখবো না। এখন প্রতিটি ঘরেই কিন্তু আলনার ব্যবহার দেখা যায় না। তবে জানো তো, এই আলনাটার পেছনেও কিন্তু একটা গল্প আছে। এই আলনাটার দাম কত জানো? শুনলে অবাক হয়ে যাবে। আলনাটার দাম 70 টাকা। আর সত্যি কথা বলতে গেলে আলনাটা কিন্তু এখনও খারাপ হয়নি। কাঠটা এতটাই মজবুত যে কোনো জায়গা থেকে এতটুকুও ঘুণ ধরেনি। সুন্দর কিন্তু জানো তো। আজ থেকে প্রায় 15-16 বছর আগেকার এই আলনাটা। আমাদের রানাঘাটেই পাটুলি আছে, পাটুলিতে মেলা হয়। তো সেই পাটুলির মেলাতে প্রচুর কাঠের জিনিস বিক্রি হয়, আর সেখান থেকেই 70 টাকা দিয়ে এই আলনাটা কিনে এনেছিলাম। তখন আমার ঘরে ফার্নিচার বলতে তেমন কিছু একটা ছিল না, সেই রকম কিছু ছিল না। একটা ছিল চৌকি, একটা ছিল শোকেস, আর তার সাথে ছিল এই আলনাটা। তো সত্যি অনেক স্মৃতি জড়ানো। যে কোনো জিনিস মুখে তো বলি যে এটাকে আর ব্যবহার করব না, কিন্তু তার সাথে কত যে স্মৃতি জড়িয়ে থাকে সেগুলো কিন্তু সহজে মুছে ফেলা সম্ভব হয় না, তাই না? যখন আমার আলমারি ছিল না তখন আমার একটা ট্রাঙ্ক ছিল, একটা বেশ বড় সড়ো অ্যালুমিনিয়ামের ট্রাঙ্ক তোমাদের দাদাভাই কিনে দিয়েছিল। তোমরা শুনলে নিশ্চয়ই হাসবে, তাই না? আসলে কি বলো তো, প্রথম অবস্থাতে আমার ঘরে তো তেমন ফার্নিচার ছিলই না। জামা কাপড় যেগুলো রাখবো রেগুলার ব্যবহারের, তার জন্য তো আলনা ছিল, কিন্তু ভালো যে জামা কাপড়গুলো রাখবো সেগুলো রাখার জন্য কিন্তু কোনো ফার্নিচার আমার কাছে ছিল না। তাই অগত্যা তোমাদের দাদাভাই একটা ট্রাঙ্ক আমাকে কিনে দিয়েছিল। সেই ট্রাঙ্কটা কিন্তু আমি আজও ফেলিনি। সেই ট্রাঙ্কটা এখনও আমার ঘরের যে সানসেটটা রয়েছে সেইখানে রাখা রয়েছে। অনেক পুরনো কাঁথাপত্র সেই ট্রাঙ্কটার মধ্যে আমি ন্যাপথলিন দিয়ে তুলে রেখেছি। একটা সময় যে জিনিসটা আমার এত কাজে লেগেছে সেই জিনিসটাকে হেলায় ফেলে দেওয়া আমার তো একদমই পছন্দ নয়, মনটাই চায় না। তাই তোমাদের দাদাভাইকে বলি, না গো, আলনাটা এখনও ভালো রয়েছে, আলনাটাকে ফেলবো না। তো তোমাদের দাদাভাই মাঝে মধ্যেই আমাকে বলে, কেন সব সময় পুরনো কিছুকে এইভাবে আঁকড়ে রাখতে চাও? এর উত্তর সত্যিই আমার কাছে থাকে না, কিন্তু কি বলো তো, ভালো লাগে। পুরনো যা কিছু, পুরনো স্মৃতি বলো, পুরনো জিনিসপত্র বলো, সব কিছুর মধ্যেই না যেন একটা অনেকটা ভালো লাগা আমি খুঁজে পাই। আর এই দেখো, কথা বলতে বলতে আমার বড় ঘর এবং আমার এই ছোট্ট ঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নিলাম। তো কিছুটা সময় সারা দিনের মধ্যে যদি নিজের এই ঘরগুলোকে একটু দেওয়া যায়, তাহলে কিন্তু ঘর প্রতিদিনই এমন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমি মাত্র আধ ঘন্টার মধ্যে আমার বড় ঘর এবং আমার এই ছোট্ট ঘরটা একদম সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। গতকাল রাত্রে তোমাদের দাদাভাইকে জল নিয়ে আসার কথা বলতে একদমই খেয়াল ছিল না, আর ওরও সেরকম একটা খেয়াল ছিল না। তো সকালে জল ভরতে এসে দেখছি কি জল তো একদম নিচে এসে ঠেকেছে। তো যাই হোক, যতটুকুনি জল রয়েছে সেইগুলোতে যে কটা বোতল ভরা হয় এই দেখো সমস্ত ভরে নিচ্ছি। আর তারপর অনেক দিনই না আমার এই জারগুলো পরিষ্কার করা হয় না। তো ভাবলাম আজকে একেবারে যখন জল নেই, তোমাদের দাদাভাই আনবে, তারপর ধরো জারটাকে ঢালা হবে। তাই ভাবলাম যে একেবারে এই টুল, জলের জার সমস্ত একদম ভালো করে পরিষ্কার করে নিই। এই স্কচ ব্রাইটগুলো বেশ ভালো জানো তো।
আমি একটা করে নিয়ে আসি, 10 টাকা করে নেয়। তো এই 3টে কিনেছি আমি 25 টাকা দিয়ে। আসলে আমাদের বাড়ির যে কাকিমা সে নিয়ে এসেছে, আর আমি স্কচ ব্রাইট বা সাবান এইগুলো কিন্তু আমি আমাদের বাড়ির ওই কাকিমারা আমাদের পাড়ার দোকানেই যায়, সেখান থেকেই আনিয়ে নিই। তো ওদেরকে দিয়েই আনাই। তা কাকিমাই আমাকে বলেছিল যে এই রকম 10 টাকা দিয়ে একটা না কিনে 3টে তুমি 25 টাকা দিয়ে নিও, তাহলে কিন্তু 5 টাকা সাশ্রয় হবে। তো তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে কিন্তু আমি 30 টাকাই নিয়েছি, আর এখানে 5 টাকা আমার পকেটে। তো যাই হোক, চলো এবার চটপট বাসনগুলো মেজে নিই, আর তার সাথে এই জারগুলো। আজকে আকাশটা কত সুন্দর মেঘলা, সকাল থেকে রোদের দেখা নেই। গতকাল একটু বৃষ্টি হয়েছিল, আর তার জন্য কিন্তু ওয়েদারটা মোটামুটি একটু ভালো আছে। তবে ঘরের ভেতরে কিন্তু ভীষণ গরম। বাইরে যে হাওয়াটা দিচ্ছে, বাইরে যদি থাকি তবে হাওয়াটা গায়ে লাগছে, কিন্তু ঘরের ভেতরে ফ্যান অফ করে একটা মুহূর্তও থাকা যাচ্ছে না। যখনই যে কাজই করি না কেন ফ্যান চালিয়ে নিয়েই তারপর কিন্তু কাজগুলো সেরে নিতে হচ্ছে, আর তাতে করেও যেন কত ঘেমে যাচ্ছি। এদিকে চায়ের বাসনগুলো তো মেজে নিয়েইছি, তার সাথে জলের ঢপগুলো সমস্ত আমার মাজা হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের কিছু জামা কাপড় আমি ভিজিয়েছিলাম, তো সেইগুলোও এদিকে কেচেও নিয়েছি। এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে, আর কিছু বাজারও নিয়ে এসেছে। আমি না বলেছিলাম একটু পুঁই শাক আনতে, কারণ ঘরে বেগুন, কুমড়ো, পটল সমস্তই রয়েছে। তো আমাদের আবার ওই যে বলেছিলাম যে বারব্রত দেখে পুঁই শাক খেতে হয়, তো আজকের বারটাও বেশ ভালো আছে, শুক্রবার। তো ভাবলাম আজকে একটু পুঁই শাক রান্না করা যাক। তো এই যে তোমাদের দাদাভাই 500 পুঁই শাক নিয়ে এসেছে, তো এখন এইগুলোকেও সমস্ত ব্যাগ থেকে বের করে নিচ্ছি। আর পেঁয়াজও বাড়ন্ত হয়ে গিয়েছিল, তাই পেঁয়াজও আনতে বলেছিলাম একটু বেশি করে। ওই কাচাকুচি মাজা ঘষা করতে করতেই সকালের জলখাবারটা করে নিয়েছি। আজকের জলখাবারে রয়েছে রুটি, আলু চচ্চড়ি, তার সাথে শশা এবং হিমসাগর আম। তো এই হলো আজকের আমাদের সকালের জমজমাট জলখাবারের মেনু। আর বাবানের জন্য প্রতিদিনের মতো ডিম সেদ্ধ আর ঘি দিয়ে ভাত। সকালে জলখাবারটা সময় মতো হয়ে গেছে সব বাড়ি। আর এদিকে আমি সবজিপাতি সমস্ত কুটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ ওদিকে রয়েছে পুঁই ডাঁটা, পুঁই শাক আলাদা করে রেখেছি। এখানে কুমড়ো, বেগুন, আলু, পটল এবং গাঁটি কচু সমস্তটাই একদম কুটে ধুয়ে ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি। আর পুঁই শাকের ডাঁটাগুলো একটু এখন আমি ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে ডাঁটাগুলো বেশ সুন্দর রান্না হয়ে যায়। আর যদি না ভাপিয়ে নিই তাহলে সময়টাও অনেকটা লেগে যায়, আর মাখা মাখাটাও যেন খুব একটা মনে হয় যেন হচ্ছে না। তো এই বুদ্ধিটা আগে ছিল না, আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এটা শেখা। একটুখানি কিন্তু লবণ দিয়ে তারপর এটাকে সেদ্ধ করলে ডাঁটার মধ্যেও বেশ অনেকটা সুন্দর লবণও ঢুকে যায়, ওই রকম আলো না খেতে লাগে না। তো যাই হোক, এখন চলো রান্নাবান্নাটা শুরু করে দিই। ওদিকে ডাঁটা সেদ্ধ করে নামিয়ে রেখেছি ঝুড়ির মধ্যে, জল ঝরে গেছে। এদিকে ভাতের হাঁড়িটাও বসিয়ে দিয়েছি, আর সমস্ত সবজিগুলো এখন আদা বাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। পুঁই শাকের মধ্যে জানো তো যদি একটু গাঁটি কচু দেওয়া যায় তাহলে কিন্তু আরও বেশ ভালো লাগে। তো গাঁটি কচু দিয়ে পুঁই শাকটা আজকে রান্না করছি। এর মধ্যে একটু থোড় দিলেও কিন্তু বেশ লাগে। থোড় দিয়ে পুঁই শাকের যে চচ্চড়ি খুব সুন্দর লাগে খেতে। তো যাই হোক, থোড় তো নেই, যা আছে তাই দিয়েই একদম সুন্দর করে পুঁই শাকের তরকারিটা রান্না করে নিচ্ছি। বড়ি কি করবা? মাংসের তরকারিটা বড়ি দিয়ে করবা? এমনি ঘি গরম মশলা দিয়ে যেরকম করে করো ওরকম করে করবো না? এর মধ্যে নামিয়ে রেখেছি কেন? তরকারি গরম তো
দাও আমার হাতে একটু জল দাও, আর একটা কাশি দাও। এখানে বাবু যদি একটু খায়। হ্যাঁ, তো এই যে পুঁই শাকের তরকারিটা একদম শুকনো শুকনো করে নামিয়ে নিচ্ছি। আর একটা পাত্রে আলাদা যেটা রেখেছি ওইটা আর কি মায়ের জন্য, মানে মা বাবার জন্য দুপুরের তরকারি। তো ওই বাটিটা ধরেই আর কি ওই ঘরে দিয়ে আসবো, আর রাত্রেবেলায় যখন খাবে তখন এই বাটির থেকেই তুলে দিয়ে দেবো। ফ্রিজে যে 4টে রুই মাছ ছিল সেটা মায়ের ঘরেই মাকে দিয়ে নিলাম, কারণ মা দুবেলার মাছের ঝোলটা রান্না করে নিল, মা এবং বাবার দুবেলার রান্না হয়ে যাবে। আর এদিকে আমি লোটে মাছ রান্না করছি, লোটে মাছটা তো আমরা 3 জনেই খাই, তাই সেই কারণে লোটে মাছটা এদিকটাতে রান্না করে নিচ্ছি। তো লোটে মাছটা একটু ঝুড়োই রান্না করব আজকে, আর ওরকম কষা কষা রান্না করছি না। একটু ঝুড়ো করলে না তোমাদের দাদাভাই বেশ ভালোবাসে খেতে, আর ওই রকম গোটা গোটা কষা কষা যদি রান্না করি সেইটা না তোমাদের দাদাভাই খুব একটা খেতে পছন্দ করে না, একটু নাল মতন লাগে বলে একটু ঘেন্নাই পায়। তবে এরকম একদম ঝুরঝুরে যদি রান্না করি তাহলে কিন্তু সেই নাল ব্যাপারটা একদমই থাকে না, আর সেটা আবার তোমাদের দাদাভাই খেতে বেশ ভালোবাসে। লোটে মাছটা একদম শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি, আর এর মধ্যে না টমেটো ধনেপাতা দুটোই দিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাইকে স্পেশালি ধনেপাতাটা আনতে বলেছিলাম এই লোটে মাছটা রান্না করব বলে। তো এই দেখো একদম শুকনো শুকনো করে রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, আর পাত্রে নামিয়ে নিচ্ছি। তো আমার ঘরের মেনু আজকে লোটে মাছের এরকম ঝুড়ো, আর তার সাথে পুঁই শাকের তরকারি, আর মায়ের ঘরে মানকচুর তরকারি বড়ি দিয়ে। তবে এর আগে মাকে দেখেছিলাম ঘি গরম মশলা দিয়ে রান্না করতে, তবে আজকে বড়ি দিয়ে রান্না করছে, তবে নিশ্চয়ই সেটাও খুব একটা ভালোই লাগবে। নিরামিষ যে কোনো রান্নাই আমার শাশুড়ি মা ভীষণই ভালো রান্না করেন, তাই এইসব রান্নাগুলো মাকে দিয়েই আমি করাই, যে তুমি একটু করো তাহলে আমি একটু ভালো করে ভাত খেতে পারবো। তো যাই হোক, মায়ের ওদিকে রান্নাবান্না হয়ে গেছে, আমারও হয়ে গেছে। বাসন কোসন মেজে ঘষে নিয়ে এদিকে ঘর দোরগুলো সমস্ত মুছে নিলাম। এখন ঘড়িতে প্রায় 3টে বাজে। বাবা মাকে খেতে দিয়ে নিয়েছি, এদিকে বাবানও খেয়ে নিয়েছে। এইবার স্নান করতে যাব, অনেক দিন স্ক্রাব করা হয় না, তো ভাবলাম আজ একটু স্ক্রাব করি। এই যে কফি স্ক্রাব, এটা কিন্তু কিনেছিলাম আমি প্রায় 1 বছর হয়ে গেছে। তো বুঝতেই পারছো এখনও শেষ হয়নি, তার মানে আমি কীরকম এটা ব্যবহার করি। তো সত্যি যখন কিন্তু ব্যবহার করা হয় খুবই ভালো হয়, তো করার তো আর টাইম মতন হয়ই আর না। এখন প্রায় রাত্রি 8টা বাজে। দুপুরের পর আর ক্যামেরাটা অন করিও নি, আর তোমাদের সাথে কোনো দেখা সাক্ষাৎও হয়নি। তো এখন ভাবলাম ভিডিও তো শেষ করতেই হবে, তাহলে এখন বরঞ্চ ক্যামেরাটা অন করা যাক, না হলে তো ভিডিওটাই আমার শেষ হবে না। তো একদিকে ভাত বসিয়েছি আর একদিকে মুসুরির ডাল সেদ্ধ বসিয়েছি। আসলে আজকে তো একদমই রান্নাবান্না কি করেছিলাম দেখলেই, সবই একবেলার মতনই। পুঁই শাকের তরকারি রয়েছে, কিন্তু লোটে মাছের ঝুড়ো সে তো একবেলাতেই শেষ হয়ে গেছে, তবে খানিকটা রয়েছে সেটা ভাবানের জন্য। তাই ভাবলাম রাত্রে আজকে একটু মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে সেদ্ধ করে নিই। তো এই যে কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মুসুরির ডাল সেদ্ধ করে নিচ্ছি, আর ভাতে আলু সেদ্ধ দিয়েছি। তো ওই ভাতের যে আলু সেদ্ধটা সেইটাও একটুখানি পেঁয়াজ দিয়েই মেখে নেব। তবে তোমাদের দাদাভাই হয়তো পেঁয়াজ দিয়ে খেতে চাইবে না। আর এদিকে এতটাই গরম পড়েছে, তোমাদের দাদা ভাই করেছে কি, আমাদের এই যে ছোট যে ওয়াল ফ্যানটা রয়েছে এই ফ্যানটা হাওয়া খুব একটা নিচে পৌঁছয় না, তাই সেই কারণে ওই ছোট ফ্যানটা খুলে নিয়ে আমার দোতলার বারান্দায় যে বড় ফ্যান রয়েছে সেই ফ্যানটাকে খুলে নিয়ে এসেছে এখানে টাঙাবে বলে। কিন্তু এই ফ্যানের যে পেছনের ক্লিপটা রয়েছে, যে হুকটাতে আর কি আটকানো হয়, সেটা অনেকটাই ছোট, তাই এই ক্লিপের সাথে কিছুতেই আটকাচ্ছে না। তাই অনেকটাই চেষ্টা করছে, কিন্তু কিছুতেই আর কিছু হচ্ছে না। তো আমার মনে হয় যেন ফালতুই হয়ে গেল এটা না নিয়ে আসা। তো দেখা যাক, কোনো একটা ব্যবস্থা তো অবশ্যই করতে হবে।
ঘরে গরমে কিছুতেই তোমাদের দাদাভাই ঘুমোতে পারছে না, কারণ যেহেতু ভোরবেলায় আবার ওকে উঠে পড়তে হয়। তো রাতে যতটুকুনি সময় ঘুমোয় ততটুকু সময় যদি ঠিকঠাক ঘুম না হয় তাহলে তো শরীর বড্ডই খারাপ করে। তাই আর কি ও বারান্দাটাতে এই মেঝেটাতে আমি বিছানা করে দিই আর এখানেই ঘুমোয়। ফ্যানটা উপরে টাঙানো গেল না, তাই এই জানলাতেই দড়ি দিয়ে বেশ ভালো করে বেঁধে নেওয়া হলো যাতে মেঝে পর্যন্ত হাওয়াটা পৌঁছায়। আর যে ফ্যানটা যেখানে ছিল সেটা ওইখানেই টাঙিয়ে দেওয়া হলো। তো এইভাবেই আপাতত ব্যবস্থা করা হয়েছে। এতটাই গরম, কি করে যে কি করব কিছুতেই আমরাও বুঝতে পারছি না, প্রচণ্ড গরম। তো রাতের খাবার নিয়ে চলে এসেছি। এদিকে রয়েছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল সেদ্ধ, একটু পুঁই শাকের তরকারিও রয়েছে, আর আলু সেদ্ধটা কিন্তু তোমাদের দাদাভাইকে শুকনো লঙ্কা দিয়ে মেখে নিতে হয়েছে। আর আমাদের এদিকে বাবানের জন্য খানিকটা মাছ রেখে দিয়েছিলাম, তো সেই দিয়ে আলু সেদ্ধ দিয়ে ডাল দিয়ে বাবানও খাচ্ছে। তাহলে চলো আমিও খেয়ে নিই। আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো। সো গুড নাইট।